হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A1 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার বা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিরা কি অবদান নিয়েছিল। এই প্রশ্নটি 2025 সালে সাজেশনে খুবই ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন হিসেবে। তো এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করছি এবং আলোচনা শেষের উত্তর 20 নম্বরের যে অ্যান্সার প্রায় কাছাকাছি 1000 ওয়ার্ডের, সেই অ্যান্সারটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইংরেজরা এদেশে আসার পরেই শুরু হচ্ছে, মানে খ্রিস্টান মিশনারিদের কাজকর্ম শুরু হচ্ছে। আর ভারত স্বাধীন হওয়া পর্যন্ত 1947 এই সময়কালে, অর্থাৎ সেই আমি যদি ধরি পলাশির যুদ্ধ থেকে পলাশির যুদ্ধ থেকে স্বাধীনতা 1947 থেকে ওদিকেও 1757, এই টাইম পিরিয়ডের ভিতরে প্রায় 200 বছরের ভিতরে পাশ্চাত্য শিক্ষার কি অগ্রগতি ঘটেছিল এবং ইংরেজদের এই শিক্ষা বিস্তারের প্রচেষ্টা কোন ঘটনার পর কোন ঘটনা ক্রমান্বয়ে এসেছিল, তার যে বিবরণ, সেই বিবরণটা এই ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। তার আগে একবার বোর্ডে কি লেখা আছে একবার দেখে নিই। দেখো, সিইউ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি A1, এখানে প্রশ্ন হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, কিভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হচ্ছে এবং মিশনারিদের উদ্যোগ। তা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইংরেজরা আসার পরে হয়, কিন্তু তার আগে ভারতে কোন শিক্ষার বিস্তার হয়েছিল? দেশীয় শিক্ষার, টোল, মাদ্রাসা, মক্তব, পাঠশালা, এগুলোর ভিতর দিয়ে হিন্দু মুসলিমরা তাদের যে দেশীয় পদ্ধতিতে শিক্ষা লাভ করতেন। কিন্তু ইংরেজরা এদেশে আসার পর 1757 পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, তারপর রেগুলেটিং অ্যাক্ট হয় 1793, তারপর 1784 পিটের ভারত শাসন আইন এবং 1813 সালে গিয়ে চার্টার অ্যাক্ট হয়। এই চার্টার অ্যাক্টে ইংরেজ সরকার, মানে ইংল্যান্ডের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট কোম্পানিকে বলে যে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিতে হবে এই কোম্পানিকে, এবং বছরে এই জন্য 1 লক্ষ টাকা ব্যয় করবে কোম্পানি। তা প্রথম দিকে এই ইংরেজ কোম্পানির ভারতীয়দের শিক্ষা বিস্তার করার জন্য কোনো উদ্যোগ ছিল না। তারা এসেছিল এদেশে ব্যবসা করতে, অর্থ শোষণ করতে। এ দেশের মানুষরা শিক্ষা লাভ করলো কি করলো না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু 1813 সালে চার্টার অ্যাক্টে আরেকটা জিনিস ঘোষণা হয়, সেটি হচ্ছে যে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে আসবেন এবং ধর্ম প্রচার করবেন। ফলে দলে দলে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে আসে এবং তারা ধর্ম প্রচার করতে থাকে, এবং এই ধর্ম প্রচার করতে গিয়ে তারা শিক্ষা প্রচারের কাজেও কিন্তু হাত লাগায় এবং তারা শিক্ষা বিস্তারে মনোযোগী হয়। এই মিশনারিদের হাত ধরেই কিন্তু প্রথমে ব্রিটিশ পিরিয়ডে একেবারে প্রথমে এই পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটতে থাকে। তো এই ক্ষেত্রে অনেক মিশনারিদের নাম বলা যায়। তা প্রথমে এখানে ফোর্ট উইলিয়াম কলেজের কথা বলা যায়। লর্ড ওয়েলেসলি 1800 সালে এটা তৈরি করেন। অবশ্য ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করা হয়েছিল এ দেশের যে প্রাচ্য শিক্ষা, সেই শিক্ষাকে অধ্যয়ন করার জন্য। অ্যাকচুয়ালি ইংরেজরা এদেশে আসতেন অনেক কর্মচারী হিসেবে, অনেক ইংরেজরা আসতেন, তারা এদেশের ভাষা, এদেশের রীতিনীতি শেখার জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, চাকরি ট্রেনিং দেওয়ার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজকে তৈরি করা হয়। এবং এখানে বাংলা, সংস্কৃত এগুলো পড়াতেন কিন্তু এদেশের পণ্ডিতরা, রামচন্দ্র বিদ্যাবাগীশ বা তর্করত্ন বা এখানে বিদ্যাসাগর, এনারাই পড়াতেন এখানে। এই দেশীয় ভাষা শিক্ষা তাদেরকে দেওয়া হতো। তা যাই হোক, এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেও কিন্তু শিক্ষার কিছুটা বিস্তার ঘটে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে স্কটিশ মিশনারি হিসেবে 3 বিখ্যাত মিশনারি, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ল্ড এবং উইলিয়াম মার্সম্যান, এর ভিতরে উইলিয়াম কেরি এই ফোর্ট উইলিয়াম কলেজেও কিন্তু পড়াতেন। তো এই 3 জন, উইলিয়াম কেরি, উইলিয়াম মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ল্ড, এনারা 3 জন শ্রীরামপুরে আসেন এবং শ্রীরামপুর মিশন তৈরি করেন 1800 সালে, শ্রীরামপুর মিশন। পরবর্তীকালে এই শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর কলেজ তৈরি করা হয় এবং শ্রীরামপুরে একটা প্রেস বা ছাপাখানা তৈরি হয়। এই ছাপাখানার সাহায্যে বাইবেল অনুবাদ করে প্রচার করা হয়। এছাড়া অনেক পাঠ্য পুস্তকও কিন্তু এখানে ছাপানো হয়, এখান থেকে সংবাদপত্র প্রকাশ করা হয়। তা শ্রীরামপুর ত্রয়ীর একটা বিরাট বড় ভূমিকা রয়েছে এই পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে। এবং এই শ্রীরামপুর ত্রয়ী এনারা যথেষ্ট উদ্যোগ নেন, অনেক ব্যাকরণ গ্রন্থ লেখেন, অনেক দেশীয় ভাষায় অনেক গ্রন্থ লেখেন এবং তারা এ দেশের ভাষা নিয়েও অনেক চর্চা করেন এবং এ দেশের শিক্ষা বিস্তারের কাজে তারা যথেষ্ট উদ্যোগী হন।
এই শ্রীরামপুর মিশন তারা কিন্তু অনেক জায়গায়, শুধুমাত্র শ্রীরামপুর নয়, দিনাজপুর, যশোর, এইসব জায়গায়, হুগলি, এইসব জায়গাতে অনেক বিদ্যালয়ে স্থাপন করে এই শ্রীরামপুর মিশনের তত্ত্বাবধানে। তা দেশের বিভিন্ন জায়গায় এরা স্কুল কলেজ তৈরি করতে থাকে এবং শিক্ষা বিস্তারে মনোযোগী হয় এই মিশনারিরা। তা প্রথমে এই মিশনারিদের ভিতরে আমরা শ্রীরামপুর মিশনারিদের কথা বলতে পারি, এবং এই মিশনের অধীনে 1818 সাল নাগাদ বিশপ কলেজ তৈরি হয়। এছাড়া এই মিশন যে বেল পদ্ধতি, সেই বেল পদ্ধতিতে শিক্ষা দিত। এছাড়া বিশপ কলেজ তৈরি করে। এরপরে 1830 সাল নাগাদ লন্ডন মিশনারি সোসাইটি, লন্ডন মিশনারি সোসাইটির যে কর্ণধার মিসেস মে, তিনি ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশে বলা যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অনেকগুলি কিন্তু স্কুল তৈরি করেন। বিশেষ করে চুচুড়াতে তারা বিদ্যালয় তৈরি করেন এবং চুচুড়ার আশেপাশে প্রায় 35টি বিদ্যালয় স্থাপন করেন এই লন্ডন মিশনারি সোসাইটি। এবং এই বিদ্যালয়গুলির যে খরচ, একটা সময় সরকার সেই খরচ বহন করতে রাজি হয়। বছরে বা বাৎসরিক 800 টাকা অনুদান দেওয়া হয় এই স্কুল কলেজগুলোকে। এছাড়া 1830 সাল নাগাদ আলেকজান্ডার ডাফ, স্কটল্যান্ডের এক বিখ্যাত মিশনারি আলেকজান্ডার ডাফ, তিনি ভারতবর্ষে আসেন এবং তৈরি করেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ চার্চ কলেজ তিনি তৈরি করেন। এও কিন্তু এক বিখ্যাত মিশনারি ছিলেন এই আলেকজান্ডার ডাফ। যদিও আলেকজান্ডার ডাফের এই স্কুল তৈরি করার ক্ষেত্রে রাজা রামমোহন রায় তাকে যথেষ্ট সহযোগিতা করেন, তার ওই স্কুল বাড়ি ঠিক করে দেন এবং জায়গা ঠিক করে দেন, অনেক কিছু অনেকভাবে সহযোগিতা করেন রামমোহন এই আলেকজান্ডার ডাফকে। এরপরে ইংল্যান্ডের যে বেনথামের যে হিতবাদ, যে হিতবাদে বলা হচ্ছে যে এমন একটা শাসন করতে হবে যে শাসনে সবার বেশি করে উপকার করা যায়, সেই আদর্শে দীক্ষিত হয়ে উইলিয়াম বেন্টিং ভারতবর্ষে আসেন এবং বেন্টিং এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে কিন্তু মনোনিবেশ করেছিলেন। পরবর্তীকালে আমরা জানি এই বেনথামের যে হিতবাদ, এই হিতবাদের আরেকজন প্রবক্তা ছিলেন জেমস মিল। এই জেমস মিল কিন্তু বক্তব্য রেখেছিলেন তার ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে যে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। তা ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি একজন জোরালো সমর্থক ছিলেন এবং তিনি সে কথা বলেছিলেন। তো এই সময়ে, ঠিক এই যখন এই স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ বা শ্রীরামপুর ত্রয়ী, উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ল্ড, এনারা যখন, বা মিস্টার মে, মিসেস মে, এনারা যখন এইসব উদ্যোগ নিচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ তৈরি করে শিক্ষা বিস্তারের উদ্যোগ নিচ্ছেন, তখন বাঙালিদের মধ্যে কিছু মানবতাবাদী, উদারবাদী ব্যক্তি এই মিশনারিদেরকে সাহায্য করেন এবং এই শিক্ষা বিস্তারের কাজকে এগিয়ে নিয়ে যান। এক্ষেত্রে আমরা রামমোহন রায়ের কথা বলতে পারি, যিনি হিন্দু কলেজ তৈরি করার বা প্রেসিডেন্সি কলেজ তৈরি করার ক্ষেত্রে অনেকটাই অবদান নিয়েছিলেন। দ্বারকানাথ ঠাকুরের কথা বলা যায়, রাধাকান্ত দেবের কথা বলা যায়। রাধাকান্ত দেব ভিক্টোরিয়া কলেজ তৈরি করেন পরবর্তীকালে। তা এনাদের সহযোগিতায় ডেভিড হেয়ার তৈরি করেন 1817 সালে হিন্দু কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। এছাড়া এই ডেভিড হেয়ার আরো তৈরি করেন স্কুল বুক সোসাইটি। পরে তৈরি করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, যার মানে হচ্ছে যে এমন একটা সোসাইটি, যে সোসাইটি পাঠ্য পুস্তক তৈরি করেন। অ্যাকচুয়ালি ডেভিড হেয়ার লক্ষ্য করে দেখেন যে শিক্ষা বিস্তার তো হবে, কিন্তু উপযুক্ত পাঠ্য বই নেই। এই পাঠ্য পুস্তকের ঘাটতি মেটানোর জন্য তিনি পাঠ্যপুস্তক ছাপানোর জন্য এবং তা বিলি করার জন্য তৈরি করেন স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 1820 নাগাদ এগুলো তৈরি করা হয়। এরপর 1826 সালে গিয়ে একটা টুইস্ট আসছে ঘটনায়, জিসিপিআই তৈরি হয়, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, যাকে সংক্ষেপে বলা যায় জিসিপিআই, যার চেয়ারম্যান ছিলেন মেকলে। এই মেকলে পরবর্তীকালে আবার লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি হিতবাদী আদর্শে ভারতবর্ষে এসেছিলেন গভর্নর হিসাবে, তার আইন সচিব ছিলেন। এখন ভারতবর্ষে এই যে 1 লক্ষ টাকা করে ব্যয় করা হবে, এই টাকা কোন খাতে ব্যয় করা হবে? এদেশের প্রাচ্য শিক্ষার বিস্তারে ব্যয় করা হবে, না ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ব্যয় করা হবে?
এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলে। ইংরেজ মনীষীদের মধ্যেই কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। এক দল হয় প্রাচ্যবাদী, আরেক দল হয় পাশ্চাত্যবাদী। এদেরকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, একে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তা স্যান্ডার্স, উইলিয়াম স্যান্ডার্স, ট্রাভেলিয়ান এবং রামমোহন এনারা পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন এবং জোরালো দাবি তুলেছিলেন পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের জন্য। অন্যদিকে আবার প্রাচ্যবাদী ছিলেন ইলিয়ট এবং জেমস প্রিন্সেপ। সেই প্রিন্সেপ যিনি 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এই জেমস প্রিন্সেপের এ দেশের যে সংস্কৃত ভাষা, পালি প্রাকৃত বা খরষ্টি এইসব লিপি বা ভাষার উপরে তার খুবই অনুরাগ জন্মেছিল। তাই তিনি চেয়েছিলেন যে এ দেশের যে ভাষা সেগুলো চর্চা করা হোক, অর্থাৎ প্রাচ্য শিক্ষার বিস্তার করা হোক। তবে শেষ পর্যন্ত 1835 সালে মেকলে তার মিনিট বা নির্দেশনামা ঘোষণা করেন। অর্থাৎ 1835 সালে আবির্ভাব হচ্ছে মেকলে মিনিট, যেটি কিন্তু তোমাদের সিসি 11-এ একটা 12-এ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা প্রশ্ন, উডেড ডেসপ্যাচ এবং মেকলে মিনিট সবই এই বিষয়ের মধ্যেই রয়েছে এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে। তাই এখানে মেকলে মিনিট 1835 সালে মেকলে একটা রিপোর্ট দেন, যে রিপোর্টে তিনি বলছেন বা গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিকের কাছে রিপোর্টটা দেন এবং তিনি সেখানে জোরালোভাবে দাবি করেন যে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাতে হবে। সেই সুপারিশ মেনে লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে ঘোষণা করেন যে ইংরেজি শিক্ষার মাধ্যমে এদেশে শিক্ষা বিস্তার করা হবে, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিস্তার করা হবে বলে তিনি কিন্তু ঘোষণা করেন। তো শুরু হয়ে যায় এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সরকারি তরফ থেকে। এর আগে বিভিন্ন মিশনারিরা উদ্যোগ নিয়েছিলেন, এখন সরকারি তরফ থেকেও পাশ্চাত্য শিক্ষার বিস্তারের যে সূচনা, সেই সূচনা হচ্ছে এই মেকলে মিনিটের ভিতর দিয়ে 1835 সালে। এই 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ তৈরি করছেন মেডিকেল সায়েন্স পড়াশোনার জন্য। এছাড়া 1842 সালে তৈরি হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন, অর্থাৎ একটা শিক্ষা দপ্তর। আগে কোনো শিক্ষা দপ্তর বলে কিছু ছিল না, এই প্রথম 1842 সালে তৈরি হচ্ছে শিক্ষা দপ্তর বা কাউন্সিল অফ এডুকেশন। এবং 1844 সালে লর্ড হার্ডিন্স 1844 সালে ঘোষণা করছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে কি হচ্ছে যে ইংরেজি শিক্ষার প্রতি ঝোঁক বাড়ছে মানুষের সরকারি চাকরি পাওয়ার আশায়। তো এই যে ঘোষণা 1844 সালে যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি শিক্ষিত ভারতীয়দেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এই কথার ফলে পাশ্চাত্য শিক্ষার প্রতি মানুষের ঝোঁক আরো বাড়ে, বিশেষ করে বাঙালিদের ভিতরে, বাঙালি যুবকদের মধ্যে, এবং তারা ইংরেজি শিক্ষাকে সাদরে তখন গ্রহণ করতে থাকে। এই সময় 1845 নাগাদ উইলিয়াম অ্যাডাম ভারতবর্ষের যে প্রাথমিক শিক্ষার অবস্থা কি রকম আছে সেটাকে অনুসন্ধান করার জন্য দীর্ঘদিন বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘোরাফেরা করে তথ্য সংগ্রহ করে তার রিপোর্ট প্রকাশ করেন, যার নাম হচ্ছে অ্যাডাম রিপোর্ট। এই অ্যাডাম রিপোর্টে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা একেবারে অবহেলিত, ফলে সরকার এই প্রাথমিক শিক্ষার দিকে নজর দেয় এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়কে বা বিভিন্ন টোল মক্তব মাদ্রাসাকে সরকারি অনুদান দেওয়ার কথাও কিন্তু এই সময় ঘোষিত হয়। এই সময় কিছু মিশনারিদেরও আবার আবির্ভাব ঘটছে আবার নতুন করে, যেমন মাদাম লসনের ফিমেল জুভেনাইল সোসাইটি বলে একটা সোসাইটি, এবং মিস কুকের লন্ডন মিশনারি বা চার্চ মিশনারি সোসাইটি, এনাদের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। ড্রিঙ্ক ওয়াটার বেথুন একজন উদ্যোগী, শিক্ষা উদ্যোগী, তিনি তৈরি করছেন প্রথম হিন্দু মহিলা বিদ্যালয়। এই হিন্দু মহিলা বিদ্যালয় কিন্তু ভারতবর্ষের প্রথম মেয়েদের স্কুল। এই হিন্দু মহিলা বিদ্যালয় পরবর্তীকালে বিদ্যাসাগরের প্রচেষ্টায় এটা তৈরি হয়ে যায় বেথুন কলেজ। প্রথমে বেথুন স্কুল হয় এবং পরে নাম হয় বেথুন কলেজ। তা এই বেথুন কলেজ বা বেথুন স্কুল মেয়েদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা পথ প্রদর্শকের ভূমিকা নিয়েছিল। এক্ষেত্রে স্কটিশ মিশনারিরা শুধু যে বাংলাদেশেই শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিল তা নয়, এই স্কটিশ মিশনারি মাদ্রাজে খ্রিস্টান কলেজ তৈরি করে, বোম্বাইতে এলফিন স্টোন কলেজ তৈরি করে। এছাড়া 1845 নাগাদ মুম্বাই বা বোম্বাইতে
বোম্বাই মেডিকেল কলেজ তৈরি হয়। 1835 সালে কলকাতাতে তৈরি হয় কলকাতা মেডিকেল, উইলিয়াম বেন্টিকের আমলে। তার ঠিক 10 বছর পরে বোম্বাইতেও তৈরি হচ্ছে বোম্বাই মেডিকেল কলেজ। তো এগুলো কিন্তু সবই পাশ্চাত্য শিক্ষাকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। 1854 সালে উচ্চ শিক্ষার প্রসারের জন্য উডের নেতৃত্বে, স্যার চার্লস উডের নেতৃত্বে একটা কমিশন তৈরি হচ্ছে এবং 1855 সালে এই কমিশন তার রিপোর্ট প্রকাশ করছে এবং এর নাম হচ্ছে অ্যাডাম উডের ডেসপ্যাচ, অর্থাৎ উডের নির্দেশনামা, উডের ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে উচ্চ শিক্ষায় বিশেষ করে স্ত্রী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিজ্ঞান শিক্ষার উপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে একটা শিক্ষা বিভাগ তৈরি হবে। এবং এই উডের ডেসপ্যাচ অনুযায়ী 1857 সালে কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে এই 3 প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। সেই অনুযায়ী 1857 24শে জানুয়ারি প্রথম কলিকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং তারপরে মুম্বাইতে বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এগুলো হচ্ছে সবই উডের নির্দেশনামা অনুযায়ী। এরপরে দেখো আরো অনেক ঘটনা ঘটছে, যেখানে বলা হচ্ছে যে 1855 সালে একটা শিক্ষা দপ্তর তৈরি হচ্ছে। আগে ছিল কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়েছিল, এখন একেবারে সরাসরি ভাবে একটা এডুকেশন ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে এই উডের নির্দেশনামায়। অ্যাকচুয়ালি উডের নির্দেশনামা অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এক হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্ত্রী শিক্ষার প্রসার ঘটানো হয়, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো হয় এবং 3টি প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় তৈরি হয় এবং একটি শিক্ষা দপ্তর কিন্তু খোলা হয় এই উডের নির্দেশনামা অনুযায়ী। এরপরে 1857 সালের বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এই যে এত উদ্যোগ, মিশনারিদের এত উদ্যোগ, ইংরেজ সরকারের এত উদ্যোগ শিক্ষা বিস্তারের জন্য, এ সম্পর্কে বি মিশ্র তার ইন্ডিয়ান মিডল ক্লাস বলে একটা গ্রন্থে তিনি বলেছেন যে এই যে ইংরেজদের এই শিক্ষা প্রসারের একটাই উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে কেরানি তৈরি করা, কর্নিক কেরানি, অফিসের যে কেরানি হয় সেই কেরানি তৈরি করা। আসলে ইংরেজরা এই দেশে প্রশাসন চালাতে গিয়ে প্রচুর কর্মচারীর প্রয়োজন। এই কর্মচারীকে যদি ইংল্যান্ড থেকে আনতে হয় তাহলে তাকে অনেক বেশি বেতন দিতে হতো, কিন্তু অল্প বেতনে ভারতীয়দের কিন্তু চাকরি দেওয়া যায়। তাই এই অল্প বেতনের কর্নিক বা কেরানি সৃষ্টি করাই ছিল এই শিক্ষা ব্যবস্থার অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। একথা কে বলছেন? বি মিশ্র তার ইন্ডিয়ান মিডল ক্লাস গ্রন্থে এই বক্তব্য রাখছেন। কথাটা কিন্তু সর্বাংশে সত্য। এরপরে লর্ড রিপনের শাসনকালে, লর্ড রিপন যখন গভর্নর জেনারেল ছিলেন সে 1880 দশকে, সেই সময় 1882 সালে উইলিয়াম হান্টার এই উডের ডেসপ্যাচ কতটা কার্যকরী হয়েছে, 1854 সালে যে উডের ডেসপ্যাচ সেটা কতটা বাস্তবে কার্যকর হয়েছে সেটা তদন্ত করার জন্য 1882 সালে গিয়ে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা কমিশন তৈরি করা হয় এবং হান্টার কমিশনের রিপোর্টে অনেক সন্তোষ যেমন প্রকাশ করা হয়, তেমন অনেক বিষয়ের প্রতি কিন্তু সন্দেহ করা হয়, মানে প্রকাশ করে। যেমন হচ্ছে যে গ্রাম অঞ্চলে শিক্ষা ব্যবস্থার হার খুব একটা ভালো ছিল না, মাতৃভাষা অবহেলিত হচ্ছিল ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য এবং টোল মক্তব মাদ্রাসা এগুলি কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিল না। উইলিয়াম হান্টারের রিপোর্টে কিন্তু এইসব বক্তব্য রাখা হচ্ছে। হুমায়ুন কবির বলে একজন লেখক, তার একটা গ্রন্থ আছে এডুকেশন ইন নিউ ইন্ডিয়া। এডুকেশন আর নিউ ইন্ডিয়ায় তিনি বলছেন যে ইংরেজদের এই শিক্ষার আরেকটা উদ্দেশ্য ছিল, করণিক তৈরি করা তো উদ্দেশ্য ছিলই, কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পিছনে একটা প্রধান নীতি ছিল ফিল্টারেশন থিওরি। ফিল্টারেশন মানে ফিল্টার করা অর্থাৎ পরিশ্রুত করা। জল যেমন আমরা পরিশ্রুত করে খাই ফিল্টারের মাধ্যমে, মানে চুইয়ে পড়ে যেমন ফিল্টার থেকে জল, তো এক্ষেত্রেও তাই শিক্ষা ইংরেজরা এমন ভাবে বিস্তার করতে চাইছিল যে একটা শ্রেণীর ভিতরে মানুষকে শিক্ষা দিয়ে সেই শ্রেণীর ভিতর থেকে শিক্ষা তার নিচের শ্রেণীতে চুইয়ে পড়বে। অর্থাৎ একটা শ্রেণীকে শিক্ষিত করো, সেই শ্রেণীর ভিতর থেকে তার নিচের শ্রেণীর ভিতরে শিক্ষাটা আবার স্থানান্তরিত হবে। অর্থাৎ শিক্ষা একটা শ্রেণীর ভিতর থেকে আরেকটা শ্রেণীর ভিতরে চুইয়ে পড়বে, ফিল্টার হয়ে আরেকটা শ্রেণীর ভিতরে প্রবেশ করবে। তো এটাকে বলা হচ্ছে ফিল্টারেশন থিওরি। ইংরেজরা এই নীতি নিয়েছিল, এটা এডুকেশনে পড়ানো হয় এই ফিল্টারেশন থিওরির উপরে যথেষ্টভাবে। 1904
1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করা হয় লর্ড কার্জনের সময়কালে। খুব গুরুত্বপূর্ণ এই আইনটা ছিল, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। তখন অনেকগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে। এই সময় এই ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট তৈরি করে এই আইনের মাধ্যমে উচ্চ শিক্ষায় গবেষণার জায়গাটাকে বাড়ানোর চেষ্টা করা হয়, গবেষণার ক্ষেত্রে অনেক মনোনিবেশ করা হয় এবং ইউনিভার্সিটির যে প্রশাসন ব্যবস্থা, যে পরিচালন ব্যবস্থা, তাকে আরো বেশি উন্নত করা হয়। যদিও এর নাম করে এই ইউনিভার্সিটি তো একটা স্বশাসিত সংস্থা, তাই এই প্রশাসন ব্যবস্থার উন্নতির নাম করে লর্ড কার্জন কি করেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই প্রশাসনে মানে ইউনিভার্সিটির প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণকে চাপিয়ে দিয়েছিলেন। যে সিনেট বা সিন্ডিকেট যেগুলো রয়েছে, ইউনিভার্সিটির পরিচালন কমিটির নাম এগুলো, সিনেট, সিন্ডিকেট, এগুলির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন 1904-এর ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্য দিয়ে। যদিও এই আইনে গবেষণার উপরে কিন্তু জোর দেওয়া হয়। তা যাই হোক, এখানে আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে যে 1920 সাল নাগাদ অনেকগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। লখনৌ বিশ্ববিদ্যালয়, নাগপুর বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়। যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের এর আগে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে পরিচিত ছিল, স্যার সৈয়দ আহমদের দ্বারা প্রতিষ্ঠিত। এই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1920 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এছাড়া লখনৌ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। উত্তরপ্রদেশের এই বড় বড় দুটো বিশ্ববিদ্যালয়, একটা লখনৌ বিশ্ববিদ্যালয়, একটা আলিগড় বিশ্ববিদ্যালয়, 1920 সাল নাগাদ। এছাড়া নাগপুরে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, দিল্লিতে বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এরপরে অনেকটা পরবর্তীকালে গিয়ে 1944 সাল, 1904 সালের পর 1944 সাল, মাঝখানে এই যে 40 বছর তেমন কিন্তু গুরুত্বপূর্ণ তেমন কিছু ঘটনা ঘটেনি। একটা ঘটনা এখানে বলা যায় যে 1944 সালে সার্জেন্ট কমিটি তৈরি হয়েছিল। সার্জেন্ট, হ্যাঁ, সেই সময় ভারতবর্ষের যে ব্রিটিশ সরকারের যে শিক্ষা দপ্তর ছিল, যেটা উডের নির্দেশনামা অনুযায়ী তৈরি হয়েছিল শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের প্রধান উপদেষ্টা ছিলেন চার্লস সার্জেন্ট। এই সার্জেন্টের নেতৃত্বে সার্জেন্ট কমিটি তৈরি হয় এবং এই সার্জেন্ট কমিটি ঘোষণা করে যে সমস্ত কলেজগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি অনুদানের পরিমাণ বাড়াতে হবে এবং তিনি ইউজিসি বলে যে জিনিসটা আমরা জানি এখন, সেটা গঠন করার পরিকল্পনা করেন। অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, মানে ইউনিভার্সিটি থেকে অনুদানের যে কমিটি, যা ইউনিভার্সিটির অনুদান কমিটিকে বলা হয় ইংরেজিতে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, অর্থাৎ ইউজিসি। এই ইউজিসি তৈরি করার কথা বলে এই সার্জেন্ট কমিশনে বলা হয় 1944 নাগাদ। এবং আমরা এখন জানি যে আমাদের প্রতিটা কলেজ কিন্তু এখন এই ইউজিসির আন্ডারে, এবং ইউজিসি বা ন্যাক এগুলো থেকে কিন্তু কলেজ ইন্সপেকশনে আসে এবং পড়াশোনার মান যাচাই করে, সেই অনুযায়ী একটা অনুদান কলেজে কিন্তু পাওয়া যায়। তো এইসব সিস্টেম কিন্তু এই ব্রিটিশ পিরিয়ডে চালু হয়েছিল। তা যাই হোক, এই ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তার, যেখানে একেবারে সেই পরপর মিশনারিদের থেকে শুরু করে সরকারি উদ্যোগ সব পরপর আলোচনা করতে হবে। প্রথমে শুরু করতে হবে যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে শ্রীরামপুর ত্রয়ী, উইলিয়াম মার্সম্যান, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ল্ড, এদের থেকে শুরু করে তারপরে আলেকজান্ডার ডাফ 1830 নাগাদ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট তৈরি করছেন। লন্ডনে চার্চ সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, জুভেনাইল সোসাইটি, এনারা যেসব মানে স্কুল কলেজ তৈরি করছে, চুচুড়া, হুগলিতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 35টি বিদ্যালয় তৈরি করা হচ্ছে, সরকারি অনুদান পাওয়া যাচ্ছে। এরপরে আসছে যে দেশীয় বিভিন্ন যে উদ্যোগপতি, রামমোহন থেকে শুরু করে দ্বারকানাথ, রাধাকান্ত দেব, তাদের উদ্যোগ, ডেভিড হেয়ারের যে প্রচেষ্টা হিন্দু কলেজ তৈরি করা, হেয়ার স্কুল তৈরি করা, বা এখানে স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এইগুলোর আলোচনা করতে হবে। এই সময় যে মেকলে মিনিট ঘোষণা হচ্ছে 1835 সালে, সে বিষয়ে আলোচনা করতে হবে। উইলিয়াম অ্যাডামের রিপোর্ট আলোচনা করতে হবে। 1823 সালে যে জিসিপিআই, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, সে বিষয়টাও আলোচনা করতে হবে। উইলিয়াম বেন্টিং এর নেতৃত্বে যে পাশ্চাত্য শিক্ষার ঘোষণা এবং কলকাতা মেডিকেল কলেজ তৈরি করা, 1835 সালে মেকলে মিনিটের পরবর্তীকালে উডের যে ডেসপ্যাচ আসছে, সেই ডেসপ্যাচ অনুযায়ী 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। 1920 সাল নাগাদ যে আরো অনেকগুলো জায়গায় নাগপুর, লখনৌ, আলিগড় বা দিল্লিতে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো দেখাতে হবে। হান্টার কমিশনের কি বলছে সেই বিষয়টা দেখাতে হবে।
সার্জেন্ট কমিটি কি দেখাচ্ছে, 1904-এর ইউনিভার্সিটি গ্রান্ট মানে ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী কি কি পরিবর্তন আসছে, সব কিছু নিয়ে টোটাল ব্রিটিশ পিরিয়ডে পাশ্চাত্য শিক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে, এবং সরকারি উদ্যোগের পাশাপাশি মিশনারিদের উদ্যোগও কি কি ছিল, সব কিছু নিয়ে একটা ধারা বিবরণী নিয়ে আলোচনা করতে হবে এই 20 নম্বরের অ্যান্সারে। তা মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম যে এই বিষয়গুলো রয়েছে। এখন এর যে অ্যান্সার, সেই অ্যান্সারটি নিয়ে তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। ওয়েস্টার্ন এডুকেশন। পাশ্চাত্য দেশের প্রচলিত আধুনিক সংস্কৃতির সঙ্গে পরিচয় লাভের পর ভারতে এক নতুন চেতনার উন্মেষ দেখা গেছিল। তবে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ও প্রসারে কৃতিত্বের সবটুকু অংশ ব্রিটিশ শাসকদের প্রাপ্য নয়। খ্রিস্টীয় ধর্ম প্রচারক এবং সুশিক্ষিত কিছু ভারতীয় এই বিষয়ে যথেষ্ট উদ্যোগী হয়েছিলেন। প্যারা করে দেখো, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ইংরেজ সরকার নিরপেক্ষ বা উদাসীন থাকলেও এ বিষয়ে খ্রিস্টান মিশনারিগণ তাদের প্রচেষ্টা চালিয়ে যান। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন পাদ্রি এবং ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান উইলিয়াম কেরি। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজটি লর্ড ওয়েলেসলির উদ্যোগে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয়। উইলিয়াম কেরি জি মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডের সহযোগিতায় 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। এই ত্রয়ী শ্রীরামপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন, যা পরে শ্রীরামপুর কলেজে পরিণত হয়। কেরির চেষ্টায় হুগলি, দিনাজপুর ও যশোর জেলাতে কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই সময় বেল পদ্ধতি অবলম্বন করে শিক্ষাদান করা হতো। 1819-এ বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। 1810 থেকে 18 খ্রিস্টাব্দ পর্যন্ত লন্ডন মিশনারি সোসাইটির কর্ণধার মের উদ্যোগে চুচুড়া ও তার আশেপাশে 36টি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। ইংরেজ সরকার এই বিদ্যালয় পরিচালনার জন্য 800 টাকা মাসিক সাহায্য করেন। 1830-এর পর স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফের নেতৃত্বে ইংরেজ শিক্ষা বিস্তারে নতুন বেগের সঞ্চার হয়। ডাফ 1830-এ অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা 1835-এ স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত হয়। ডাফ ইংরেজি, বিজ্ঞান, দর্শন প্রভৃতির সাথে মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেন। প্যারা করে দেখো, মিশনারি ছাড়া হিতবাদী গোষ্ঠী ও মানবতাবাদী শিক্ষাবিদরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেন। বেনথামের হিতবাদী দর্শনের অন্যতম প্রবক্তা জেমস মিল ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য সুপারিশ করেন। এই হিতবাদী গোষ্ঠী ছাড়াও বেশ কিছু উদারপন্থী মানবতাবাদী নিজেদের উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট হন। এদের মধ্যে রামমোহন, দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখ উল্লেখযোগ্য। এই ব্যক্তিবর্গের উদ্যোগে ও ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এছাড়া হেয়ার সাহেবের একান্ত উদ্যোগে স্কুলের উপযোগী ইংরেজি ও বাংলা পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও প্রকাশের জন্য স্কুল বুক সোসাইটি এবং বাংলা ও ইংরেজি শিক্ষার জন্য ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1818 খ্রিস্টাব্দে। প্যারা করে দেখো, খ্রিস্টান মিশনারি ও মানবতাবাদীদের উদ্যোগে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রসারের লক্ষ্যে ইংরেজ সরকার পাশ্চাত্য প্রণালীতে শিক্ষাদানের বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে। 1823 সালে সরকার শিক্ষাক্ষেত্রে বার্ষিক বরাদ্দকৃত 1 লক্ষ টাকা ব্যয়ের জন্য একটি কমিটি গঠন করেন, যা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন জিসিপিআই নামে পরিচিত। জিসিপিআই এর 10 জন সদস্যের মধ্যে 5 জন প্রাচ্য শিক্ষাধারার উন্নতি ও প্রসার এবং বাকি 5 জন পাশ্চাত্য শিক্ষাধারার উন্নতি ও প্রসারে ওই অর্থ ব্যয়ের কথা বলেন। ফলে বিরোধ বাধে। স্যান্ডার্স, ট্রাভেলিয়ান, রামমোহন প্রমুখ ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। অন্যদিকে ইলিয়ট, প্রিন্সেপ প্রমুখ ছিলেন প্রাচ্যবাদের পক্ষে। শেষ পর্যন্ত মেকলের মিনিট সূত্রে স্থির হয় ওই অর্থ পাশ্চাত্য শিক্ষার উন্নতিকল্পে ব্যয়িত হবে। বস্তুত 1835-এ আইন সচিব মেকলে তার বিখ্যাত স্মারক লিপি বা মিনিটে এই যুক্তি দেখান যে ভারতীয় ভাষাগুলির অবস্থা এতই হীন যে এর মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষাদান অসম্ভব। প্রাচ্য দেশীয় জ্ঞান বিজ্ঞান পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের তুলনায় অতি নিকৃষ্ট। লর্ড উইলিয়াম বেন্টিং মেকলের স্মারকলিপি গ্রহণ করেন এবং 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ একটি রেগুলেশন দ্বারা
ঘোষণা করেন যে এখন থেকে শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ ইংরাজি ভাষা ও বিজ্ঞান শিক্ষার জন্যই খরচ হবে। প্যারা করে দেখো, এদেশে শিক্ষা প্রসারে সরকারের সুস্পষ্ট নীতি ঘোষিত হওয়ার পর সরকারি উদ্যোগে ইংরেজি বিদ্যালয় স্থাপিত হতে থাকে। 1835-এ বেন্টিংয়ের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। 1835 থেকে 1854 খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার শিক্ষার জন্য যাবতীয় অর্থ সরকারি স্কুল কলেজের জন্য ব্যয় করেন। 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন স্থাপিত হয়। উন্নত মানের পাঠ্যপুস্তক প্রণয়ন এবং উপযুক্ত শিক্ষক সৃষ্টি করাই ছিল এই সংস্থার মূল উদ্দেশ্য। 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে চাকুরির ক্ষেত্রে ইংরেজি জানা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। তবে অ্যাডামের রিপোর্ট থেকে জানা যায় যে প্রাথমিক শিক্ষা বিশেষভাবে অবহেলিত হচ্ছিল। মাদাম লসনের ফিমেল জুভেনাইল সোসাইটি, মিস কুকের সহায়তায় চার্চ মিশনারি সোসাইটি, কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুনের হিন্দু মহিলা বিদ্যালয় স্থাপন স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে সবেমাত্র সূচনা বলা যেতে পারে। প্যারা করে দেখো, বাংলার বাইরেও পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রচেষ্টা শুরু হয়। মাদ্রাজে স্কটিশ মিশনারি মাদ্রাজ খ্রিস্টান কলেজ এবং বোম্বাইয়ের শিক্ষানুরাগীরা এলফিন স্টোন কলেজ স্থাপন করেন। 1845-এ বোম্বাইয়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্যারা করে ভারতের শিক্ষার ক্ষেত্রে পরবর্তী উল্লেখযোগ্য পদক্ষেপ হলো 1854 সালে উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা। উডের প্রস্তাব অনুযায়ী 1855 সালে শিক্ষা দপ্তর খোলা হয়। 1857 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় খোলা হয়। বি মিশ্র তার ইন্ডিয়ান মিডল ক্লাস দেয়ার গ্রোথ ইন মডার্ন টাইমস গ্রন্থে বলেন, 1858 থেকে 82 পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার বিস্তার হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে যে নিম্ন মান দেখা যায় তার জন্য দায়ী ব্রিটিশ পলিসি, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল এইরূপ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের সহযোগী কর্নিক সম্প্রদায় সৃষ্টি করা। প্যারা করে ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পরবর্তী উল্লেখযোগ্য পদক্ষেপ হলো লর্ড রিপনের আমলে 1882 সালে হান্টার কমিশন নিয়োগ, যার উদ্দেশ্য ছিল উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কতটা কার্যকর হয়েছে তা দেখা এবং তার সাফল্যমণ্ডিত করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা উচিত তার সুপারিশ করা। 1883 সালে হান্টারের সুপারিশ ক্রমে প্রাথমিক শিক্ষা, স্ত্রী শিক্ষা ও বিজ্ঞান শিক্ষা এর উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। হুমায়ুন কবির তার এডুকেশন ইন নিউ ইন্ডিয়াতে দেখান 19 শতকে ব্রিটিশ শিক্ষানীতি প্রতিষ্ঠিত ছিল ফিল্টারেশন থিওরির ওপর, যেখানে স্বাভাবিকভাবেই প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়েছিল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছিল। 19 শতকে উচ্চশিক্ষার চিত্রটি ছিল, দেখো এখানে একটা ছক দেওয়া হয়েছে, তোমরা এই ছকটাও কিন্তু খাতায় লিখতে পারো। এখানে দেওয়া হয়েছে ইয়ার, নাম্বার অফ কলেজ, নাম্বার অফ স্টুডেন্টস এবং ইয়ার হিসেবে এখানে নাম্বার দিয়ে এখানে মেনশন করা আছে কোন বছর কতটা কলেজ ছিল, কতটা স্টুডেন্ট ছিল, সেটা এখানে গ্রাফ দেওয়া হয়েছে। পরে প্যারায় দেখো, বিংশ শতাব্দীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সাধিত হয়। 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণীত হয়। এই সূত্রে বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা ও পরিচালনাগত উন্নয়ন ঘটেছিল। উচ্চশিক্ষার বিস্তারের জন্য 1921-এর পর নানা স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লখনৌ, আলিগড় 1920, দিল্লি 1922, নাগপুর 1923 প্রভৃতি। 1944-এ ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা স্যার জন সার্জেন্ট তার সুপারিশে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন গঠনের কথা বলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত ভারতের উচ্চশিক্ষার চিত্রটি হলো, দেখো উচ্চশিক্ষার চিত্রটি এখানেও দেওয়া হয়েছে। আগের চিত্রটা ছিল 19 শতকের, আর এই চিত্রটি হচ্ছে বিংশ শতকের। পরিশেষে বলা যায়, ইংরেজি সরকার তাদের সহযোগী অধস্তন শ্রেণী সৃষ্টির উদ্দেশ্যে এবং তা কার্যকর করতে ফিল্টারেশন থিওরি পদ্ধতি অবলম্বন করেছিল। এই পর্বে শিক্ষার আলো সমাজের সকল স্তরে পৌঁছায়নি। তো এই ছিল পাশ্চাত্য শিক্ষার উপরে 20 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক